আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুপুরে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগতীর থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, নজরুল ইসলাম ও দেওয়ান ইমন। প্রথমেই যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, ইজতেমা ময়দানে এই মুহূর্তে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে? মোনাজাত ঠিক কখন শুরু হবে? এই মুহূর্তে কিন্তু আমরা টঙ্গীর তুরাগ তীরে রয়েছি এবং একেবারে যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি কিন্তু এখন চলছে এবং আজ দুপুর 12টার কিছুটা আগে অথবা পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবার ইজতেমা। তো এখন যেটি চলছে ইজতেমার ময়দানে, যে আশেপাশের যেসব জেলা রয়েছে, ঢাকার আশেপাশে সব জায়গা থেকে কিন্তু মানুষজন আসছেন, যে যেভাবে পারছেন সবাই এসে যুক্ত হচ্ছেন। একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি চলছে এবং আশেপাশের যে সড়কগুলো সবগুলো সড়কে লোকারণ্য হয়ে গেছে এবং ইজতেমার মাঠ আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে প্রতিটি কোনায় কোনায় মুসল্লিরা রয়েছে এবং তারা মনোযোগ দিয়ে এখন একটি বয়ান চলছে সেটি শুনছেন। তো কিছুক্ষণ আগে বয়ান করেছেন মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ এবং তার যে বয়ান সেটি আরবি ভাষায় ছিল, উর্দু ভাষায় ছিল, সেটি কিন্তু বর্তমানে বাংলায় তর্জমা করছেন মাওলানা মনির সাহেব। তো তার এই যে এখন যে তর্জমা চলছে বাংলায়, সেটি শেষ হওয়ার পরে কিন্তু একটি বিরতির হওয়ার কথা রয়েছে। তো এই ছোট বিরতির পরে কিন্তু আখিরি মোনাজাত সেটি দুপুর 12টায় নাগাদ শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এই আখিরি মোনাজাতকে কেন্দ্র করে যেভাবে আসলে বাইরে থেকে লোকজন আসছেন, একই সাথে কিন্তু ইজতেমার মাঠে একটি নিরাপত্তার বিষয় রয়েছে, সেই বিষয়টিও কিন্তু দেখছেন এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তারা যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা কিন্তু এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি সেটি কিন্তু মূল যে মিম্বার রয়েছে ইজতেমার মাঠের একেবারে সেইখানে আমি উপস্থিত রয়েছি। তো এখানে মুসল্লিদের দেখতে পাচ্ছি, তারা তাদের খিত্তায় বসে বসে তাদের যে বয়ান বয়ান চলছে সেটি শুনছেন এবং সেই অনুযায়ী তারা আমল করবেন, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। তো এখানে এসেছেন তারা মূলত মহান আল্লাহর সন্তুষ্টি লাভে, মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে। তারা সারা জীবনে যে গুনাহ করেছেন সেই গুনার ক্ষমা তারা এখান থেকে চাবেন, তারা আমাদেরকে এমনটাই কিন্তু বলেছেন এবং তার জন্য তারা একেবারেই প্রস্তুত রয়েছেন। কিছুক্ষণ পরে কিন্তু আখিরি যে মোনাজাত সেটি শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই মোনাজাত কিন্তু পরিচালনা করবেন একই সাথে মাওলানা সাদ সাহেবের যে বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ, তিনি কিন্তু সেটি করবেন। তো সুতরাং এই মুহূর্তে একেবারে যে বাংলা তর্জমা চলছে, শেষ মুহূর্তে যে বয়ান, তারপরে আখিরি মোনাজাত শুরু হবে। তো এই মুহূর্তে যেতে চাই আমাদের সহকর্মী নজরুলের কাছে। নজরুল, আপনি কোন প্রান্তে রয়েছেন এবং সেখানকার কি পরিস্থিতি সেটি আমাদেরকে জানাবেন। তাকে নিয়ে আসা, তাকে মসজিদের বাহনে বসানো, স্বপন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে এখন টঙ্গী তুরাগ তীর কিন্তু মুখরিত, মুসল্লিদের পদভারে মুখরিত টঙ্গী তুরাগ পার এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসল্লিরা টাকে বাসে করে বিভিন্নভাবে কিন্তু আখিরি মোনাজাতে শরীক হওয়ার জন্য কিন্তু মুসল্লিরা টঙ্গী তীরে কিন্তু সমবেত হচ্ছেন। আপনি জানেন যে আজকে কিন্তু 12টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম ইজতেমার কিন্তু পরিসমাপ্তি ঘটবে, অর্থাৎ তৃতীয় পর্বের পরিসমাপ্তি ঘটবে। আপনারা জানেন যে 85টি খিত্তায়, প্রতিটি খিত্তায় কিন্তু সাধারণ মুসল্লিরা ধর্ম, ইসলাম এবং দিন সম্পর্কে কিন্তু ধারণা নিচ্ছেন এবং আখিরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা ইউসুফ বিন সাদ, উনি পরিচালনা। এখনো ইউসুফ বিন সাদ কিন্তু বয়ান করছেন এবং তার বয়ান কিন্তু প্রতিটি খিত্তায় সাধারণ মুসল্লিরা কিন্তু শুনছেন এবং কিভাবে নিজেকে তৈরি করবেন এবং ইসলামের পথে কিভাবে নিজেকে নিয়োজিত করবেন, এখান থেকে বের হয়ে গিয়ে মানুষের কল্যাণে কাজ করবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। আপনি জানেন যে বিভিন্নভাবে কিন্তু ইজতেমা ময়দানে শেষ আখিরি মোনাজাতে শরীক হওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধারণ যে মুসল্লিরা তারা কিন্তু সমবেত হচ্ছেন তুরাগ নদীর তীরে। তো আপনারা জানেন যে 160 একর জমির উপরে সুবিশাল এই প্যান্ডেলের নিচে কিন্তু ধর্মপার মুসল্লিরা কিন্তু এখন শেষ মুহূর্তের যে ধর্মীয় বয়ান সেটা কিন্তু তারা শুনছেন এবং এখান থেকে কিন্তু তারা দিন এবং ইসলামের কি বাণী সেটা নিয়ে তারা পৌঁছে দিবেন সাধারণ মানুষের কাছে। এর জন্যই কিন্তু শেষ মুহূর্তের যে বয়ানগুলো তিনি পরিচালনা করছেন এবং সাধারণ যে মুসল্লিরা রয়েছে তারা কিন্তু শুনছেন। তো আপনি জানেন যে বিশ্ব ইজতেমাকে ঘিরে কিন্তু নিরাপত্তার একটি বলয় তৈরি করা হয়েছে। সেই বলয়ের মধ্যে কিন্তু আপনি জানেন যে এখানে ইজতেমার যে সমন্বয়ক রয়েছে উনি আমাদেরকে জানিয়েছেন তাদের যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা এখানে
সেখানে তারাও নিরাপত্তা দিচ্ছেন। পাশাপাশি পুলিশ সদস্যদের আমরা দেখতে পেয়েছি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা মহাসড়কও তারা ব্যস্ত সময় পার করছেন। ভিতরে আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি খিত্তায় খিত্তায় কিন্তু সিসিটিভির মাধ্যমে কিন্তু মনিটরিং করছে। আপনারা জানেন ইজতেমাকে ঘিরে কিন্তু এখানে কিন্তু 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন এর জন্য কিন্তু দূর দূরান্তে কিন্তু আপনার বাস স্টপেজগুলো দিয়েছেন, সেখান থেকে যাত্রীরা কিভাবে যাবেন সেই ধরনের নির্দেশনা দিয়েছেন। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে পুলিশ কমিশনার রয়েছে উনি কিন্তু আসবেন এবং পুলিশ কমিশনার কিন্তু সাংবাদিকদের সাথে ব্রিফ করবেন এবং আপনার এভাবেই কিন্তু বিশ্ব ইজতেমার অল্প কিছুক্ষণের মধ্যেই আপনি জানেন যে আর 1 ঘন্টার মতন আছে, 1 ঘন্টার মধ্যেই কিন্তু আখিরি মোনাজাতের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে বিশ্ব ইজতেমার 3য় পর্বে। তো আমার কাছে এই ছিল গাজীপুর থেকে। এখন আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমন। নজরুল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা এবং আশুলিয়া এবং যে গাজীপুর যে সড়কটি রয়েছে এখানে, এবং সড়ক পরিস্থিতির খবর যদি আমি শুরু থেকে জানাই যে আজকে যেহেতু আপনি জানেন যে আজকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, সে উপলক্ষে কিন্তু লোক সমাগম কয়েক গুণ বেড়ে গিয়েছে। বিগত এই কয়েকদিন যাবৎ ইজতেমা ময়দানে যে সংখ্যক লোক ছিল সেটি কিন্তু আজকে কয়েক গুণে বেড়েছে, যে কারণে কিন্তু সড়কের অবস্থাও দেখছেন যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, বিশেষ করে ট্রাফিকের যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু এই কাজটি নির্বিঘ্নে করার চেষ্টা করছেন যে কোনো ধরনের যারা এই ইজতেমাতে আসছেন তারা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পান। আমরা দেখেছি যে আশুলিয়ার যে সড়কটি রয়েছে আশুলিয়া আবদুল্লাপুর সড়ক, এখানে কিন্তু যে সমস্ত মালবাহী ট্রাকগুলো রয়েছে, লরিগুলো রয়েছে, পিকআপ ভ্যানগুলো রয়েছে, সেগুলো কিন্তু অন্য পথ ব্যবহার করে তাদেরকে চলার জন্য বলা হচ্ছে। পাশাপাশি এইদিকে আমরা দেখেছি যে ইজতেমা ময়দানের আশপাশে কিন্তু যেন কোনো ধরনের যানজট তৈরি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু ট্রাফিক পুলিশ, পাশাপাশি সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিয়োজিত রয়েছেন এবং এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা কিন্তু খুব সুশৃঙ্খল অবস্থায় আছেন। মুসল্লিরা দূর দূরান্ত থেকে, তারা স্বল্প দূরত্বের থেকে যারা আসছেন তারা 3 চাকার বাহনে করে আসছেন, পাশাপাশি কেউ পায়ে হেঁটে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মুসল্লি কিন্তু এখনও, যেহেতু কিছুক্ষণ পরেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে 3য় ধাপের, সে কারণে কিন্তু সকলেই এখানে তারা আসছেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে আখেরি মোনাজাতে তারা অংশগ্রহণ করবেন সেজন্য কিন্তু তারা এখানে আসছেন। এবং এই যে সড়কের পরিস্থিতিটা এখনো পর্যন্ত কিন্তু নির্বিঘ্নে রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে শুধু সড়ক না, নৌপথেরও কিন্তু আমরা দেখেছি যে শত শত ইঞ্জিন বাহিত ট্রলার সেগুলো কিন্তু এখানে আসছেন এবং সেগুলোতে কিন্তু এখানে যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। এছাড়া আমরা কিছুক্ষণ আগে ছিলাম ঢাকা এবং গাজীপুরের যেই সড়কটি রয়েছে সেখানে যানবাহনগুলোকে যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভার দিয়ে চলাচল করতে বলছে, কারণ নিচে যেহেতু অসংখ্য মুসল্লি রয়েছেন যারা বিভিন্ন প্রান্ত থেকে শেষ মুহূর্তে এসে মোনাজাতে অংশগ্রহণের জন্য আসছেন, তারা যেন কোনো ধরনের বিঘ্নতা না পড়ে, নির্বিঘ্নে যেন তারা এই মোনাজাতে অংশগ্রহণ করতে পারেন, সেই কারণে কিন্তু তাদের এখানে সড়কের যে পরিস্থিতি সেটি কিন্তু নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন। এবং দেখতে পাচ্ছেন যে মোড়ে মোড়ে কিন্তু ট্রাফিক পুলিশরা তারা কিন্তু এখানে তাদের যে উপস্থিতি সেটি কিন্তু তারা তাদের কার্যক্রমটি কিন্তু সম্পূর্ণভাবে সুন্দর শৃঙ্খলাভাবে পালন করছে। এবং আপনি জানবেন যে কিছুক্ষণ পরেই কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, সেই উপলক্ষে কিন্তু সম্পূর্ণরূপে এখন পর্যন্ত সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইশিকা, ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। নেত্রকোনায় প্রায় বন্ধ থাকে কমিউনিটি ক্লিনিকগুলো, এতে সেবা পাচ্ছে না তৃণমূল পর্যায়ের মানুষজন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, কমিউনিটি ক্লিনিক বন্ধের বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? জি, আপনি যেমনটি বলছিলেন, নেত্রকোনা জেলার যে কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে, আমরা জেলা সিভিল সার্জন আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে নেত্রকোনায় কিন্তু 250টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। তো এসব কমিউনিটি ক্লিনিকের মধ্যে বর্তমানে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি অধিকাংশ কমিউনিটি ক্লিনিকই কিন্তু বন্ধ অবস্থায় রয়েছে এবং বেশ কিছু কমিউনিটি ক্লিনিক রয়েছে যেগুলোতে ধরেন দিনের পর দিন সেখানে ডাক্তাররা যাচ্ছেন না। সাধারণ যে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ আছে তারা বিভিন্ন চিকিৎসা সেবা নিতে গিয়ে তারা কিন্তু সংশ্লিষ্ট ডাক্তারদেরকে তারা পাচ্ছেন না এবং অনেক ক্লিনিকে আমরা দেখেছি যে এটি আসলে ক্লিনিক কিনা এরকম দেখে বোঝার কোনো উপায় নেই। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনার কেন্দ্র উপজেলার জালালপুর কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে।
তো এই ক্লিনিকটি আমি আপনাদেরকে একটু যদি দেখাই যে এখানে কিন্তু এই ক্লিনিকটি স্থানীয়রা জানিয়েছেন যে প্রায় 5-6 মাস ধরে এই ক্লিনিকে কিন্তু কোনো চিকিৎসক আসছেন না, এবং এখানে আপনার তারা এই গ্রামের যে মানুষ রয়েছে নারী পুরুষ তারা কিন্তু ঔষধ নিতে এসে বিভিন্ন সেবা পরামর্শ নিতে এসে তারা কিন্তু ফিরে যাচ্ছেন। তো আমি এখানকার যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তাদের মাধ্যমে আমি জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে এই উপজেলায় মূলত 37টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। তো এসব কমিউনিটি ক্লিনিকের অধিকাংশ ক্লিনিকে কিন্তু চিকিৎসকরা যাচ্ছেন না, কিংবা যারা সংশ্লিষ্ট সেবা দানকারী কর্মকর্তারা কিন্তু ক্লিনিকে নাই। তো এর কারণ হিসেবে আমাকে যে বিষয়টি জানিয়েছেন কর্তৃপক্ষ, তারা বলছেন যে এই যে কমিউনিটি ক্লিনিকে যারা কর্মরত তাদের মধ্যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নামে একজন থাকেন, তিনি সাধারণত সর্বক্ষণ কিন্তু ক্লিনিক পরিচালনা করেন। তো তিনি তারা কিন্তু দীর্ঘ 8 মাস যাবত কোনো বেতন ভাতা পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা একটু জানবো এখানকার যে একজন বাসিন্দা আছে, একটু বলবেন যে বর্তমানে এই ক্লিনিকের কি অবস্থা। বর্তমানে এই ক্লিনিকের অবস্থা হচ্ছে, আমাদের এই স্বৈরাচারী হাসিনা পতনের পর থেকে আমরা নিয়মিত ওষুধ পাচ্ছি না। এর আগেও যা আসতো নিয়মিত আসতো না, 11টার দিকে আইসা পরে 12টার দিকে চলে যাইতো। মানুষে কমপ্লেন করতো যে আমরা ওষুধ পাচ্ছি না। তারপরে এখন আজকে বিগত 2 মাস ধরে এখানে কোনো ডাক্তার নাই, প্রতিনিয়তই মানুষ আসে, আইসা এই আপনার ঘুরে যায়, ওষুধ পাচ্ছে না। ভিতরে ওষুধ আছে কিন্তু ডাক্তারের অভাবে এখানে এই ওষুধ নিয়মিত মানুষ পাচ্ছে না। তারপরে আপনার দেখা যাচ্ছে আমাদের ক্লিনিকের অবস্থাও খুব খারাপ। এখানে নিয়মিত এই ক্লিনিকের যে আমরা জানি ওই ডাক্তার ছাড়াও সহকারী থাকে 2 জন, তারাও কিন্তু কোনো খোঁজখবর নিচ্ছে না। আমি বিভিন্ন সময় আমাদের ইউনূস স্যার বা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে টিএসটির কাছে আমি যোগাযোগ করছি, তাদেরকেও বলছি, বলার পরেও তার কোনো প্রতিক্রিয়া আমি পাই নাই। আপনারা শুনছিলেন যে এখানকার স্থানীয় যারা লোকজন রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে এই ক্লিনিকে চিকিৎসক আসেন না, ওষুধ ভিতরে নষ্ট হচ্ছে। তো আমরা আরো যে ক্লিনিকগুলোর খোঁজখবর নিয়েছি, সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে এই যে তাদের বেতন ভাতা বন্ধ, এসব কারণে তারা যাচ্ছেন না। তো দ্রুত সরকার এই বেতন ভাতা পরিশোধের উদ্যোগ গ্রহণ করবেন, এবং এই যে কমিউনিটি ক্লিনিকগুলো যেগুলো একেবারে বন্ধ সেসব বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন, যদি এরকম থাকে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সাধারণ মানুষের দাবি এই যে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য যে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছিল, এই ক্লিনিকগুলো যেন সক্রিয় করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। জিয়াউর, অনেক ধন্যবাদ আপনাকে। রাজবাড়ীতে চাল না কিনলে মিলছে না বোতলজাত ভোজ্য তেল, আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, ক্রেতাদের এই ভোগান্তি লাঘবে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? ধন্যবাদ ইশিকা। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ীর বিভিন্ন বাজারে এই বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেটি কিন্তু উধাও হয়েছে। দীর্ঘদিন যাবৎ বাজারে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, একেবারে চাহিদার তুলনায় একেবারেই সীমিত। আমি এ ব্যাপারে অনেক ক্রেতার সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বাজারে তারা যে বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেই সয়াবিন তেলটা পাচ্ছে না। 5 লিটার বা 3 লিটার 2 লিটারের যে বোতল গুনে আছে সেই বোতল গুনে তারা পাচ্ছে না। তবে খোলা বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, আর যে সকল তেল পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু এই 190 থেকে 200 টাকা লিটার বিক্রি করছে বলে ক্রেতারা জানিয়েছেন। আর আমি রাজবাড়ী জেলার বিভিন্ন বাজারের যে ব্যবসায়ীরা রয়েছে, ছোট ছোট যে ব্যবসায়ী রয়েছে, তাদের অনেকের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে চাহিদা তারা মোকাম থেকে যে চাহিদাটা দিচ্ছে সে চাহিদার তুলনায় কিন্তু একেবারে সীমিত তেল আসছে। তারা যদি 110 লিটার বেরেল বা 30 বেরেল বা যদি অর্ডার দিচ্ছে, তারা কিন্তু সেখানে 1 বেরেল বা তারও চেয়ে কম কিন্তু তেল পাচ্ছে বলে তারা জানাচ্ছেন। আর আরেকটি বিষয় তারা জানাচ্ছেন যে 5 লিটারের যদি একটা বোতল কেনে তাহলে কিন্তু তাদেরকে শর্ত জুড়িয়ে দেওয়া হচ্ছে। সেই শর্তটা হচ্ছে যে 5 লিটারের যে মূল্যটা আসছে সেই সমপরিমাণ টাকা কিন্তু তাদেরকে অন্য কিছু কিনতে হচ্ছে, চাউল থেকে শুরু করে অন্য কিছু কিনতে হচ্ছে বলে সেই সকল ব্যবসায়ীরা আমাদেরকে জানাচ্ছেন। তারা জানাচ্ছেন যে সেই সমপরিমাণ অন্য যে পণ্যটা কিনছেন, এদিকে কিন্তু বোতলজাত যে তেলটা সেটা বিক্রি হয়ে যাচ্ছে, আর যে চাউল পাশাপাশি যে অন্য যে পণ্যটা আনছে সে বাধ্যতামূলক কিনতে হচ্ছে, সেটা কিন্তু তাদেরকে বিক্রি হচ্ছে না বলে তারা জানিয়েছেন।
সব মিলে বলা যায় রাজবাড়ী জেলার যে ছোট ছোট যে বাজারগুলি রয়েছে বা দোকানদার রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন যে প্রতিনিয়তই কিন্তু তাদেরকে এই ক্রেতার সাথে কথা লাগছে। তো এই এই বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন। আর ক্রেতারা জানাচ্ছেন যে বাজারে গিয়ে কিন্তু তারা বোতলজাত তেলটা পাচ্ছে না, পাচ্ছেন খোলা তেল। তো সবকিছু মিলে তাকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা জানাচ্ছেন অতি তাড়াতাড়ি যেন এই সমস্যাটার সমাধান হয়। তো এই ছিল রাজবাড়ী জেলায় বোতলজাত তেলের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ইশিকা। শামীম, অনেক ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জে 731 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে 8 কিলোমিটার বাইপাস সড়ক। সড়কটি নির্মিত হলে জেলার সাথে হাওরের যোগাযোগ হবে নির্বিঘ্ন। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, বাইপাস সড়ক নির্মাণে স্থানীয়দের প্রতিক্রিয়া কি জানাবেন? জি, ইশিকা, আপনি যেমনটি বলছেন, আসলে কিশোরগঞ্জে কিন্তু বৌলাই ইউনিয়ন থেকে 1400 পর্যন্ত যেই একটা 8 কিলোমিটার বাইপাস সড়কের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। বিগত কিছুদিন আগে তো গত কিছুদিন আগেও কিন্তু এখানকার যে কাজ জমি অধিগ্রহণজনিত কারণে সেখানে কিন্তু আসলে কাজটা কিছুদিন বন্ধ থাকে এবং তারই এক পর্যায়ে এই মাসে গত মাস থেকে কিন্তু আবারও কার্যক্রম শুরু হয়েছে। তো ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানকার যে সড়কের যে কার্যক্রম সেটি কিন্তু এখন চলছে। এই সড়কটি আসলে কিশোরগঞ্জ জেলা শহরের সাথে হাওরের যাতায়াতের যেই ব্যবস্থা সেটি নির্বিঘ্ন করতে 2019 সালের অক্টোবর মাসে 731 লক্ষ টাকা ব্যয়ে 8 কিলোমিটার বাইপাস সড়কের নির্মাণ কাজ কিন্তু হাতে নেওয়া হয়। এ সড়কের প্রকল্পের কাজ 71% ইতিমধ্যে শেষ হয়েছে। অন্যদিকে যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে তার কিন্তু 51% কাজ শেষ করে বলে জানিয়েছেন এখানকার যে সড়ক ও জনপথ অধিদপ্তর। আমার আজকে কিন্তু কথা হয়েছিল যে এখানকার যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন যে সড়কের কাজ শেষ হলে স্থানীয়দের জেলা শহরের সাথে আসলে এই যে হাওরের যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু নির্বিঘ্ন হবে। এবং এছাড়া কিন্তু এই সড়কটি কিশোরগঞ্জের কিন্তু একমাত্র যেই সরকারি মেডিকেল কলেজ রয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, তার সাথেও কিন্তু এটি একটি সরাসরি যোগাযোগ স্থাপন হবে। এছাড়া এই কিশোরগঞ্জ শহরে প্রবেশের পথে যে যানজটের যে সমস্যাটি রয়েছে সেটি আসলে নিরসন হবে বলে মনে করছেন যে এখানকার যে স্থানীয়রা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা আসলে তেমনটি জানতে পেরেছি। এছাড়াও কিন্তু সড়ক ও জনপথ অধিদপ্তর যেটি জানিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু এবছরেই এই সড়কের নির্মাণ কাজ কিন্তু শেষ হবে বলে আমাকে জানিয়েছেন। তো এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তোফায়েল, অনেক ধন্যবাদ আপনার। ধীর গতিতে চলছে জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কার কাজ। প্রায় 8 মাস থেকে বন্ধ আছে সব ধরনের খেলাধুলা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, কবে নাগাদ শেষ হতে পারে সংস্কার কাজ? কর্তৃপক্ষ কি বলছেন? ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের স্টেডিয়ামে। এই জয়পুরহাট জেলা স্টেডিয়াম, এই স্টেডিয়ামটা এইটা 1977 সালে এই স্টেডিয়ামটি স্থাপিত হয়েছিল। অর্থাৎ আমাদের জেলা কিন্তু 84 সালে হয়েছে, তারও আগে কিন্তু এই স্টেডিয়ামটি এখানে স্থাপিত হয়েছে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই স্টেডিয়ামে কিন্তু যে গত বছরের জুন মাসে এখানে কিন্তু খেলাধুলার জন্য 20 লক্ষ টাকা এখানে সংস্কারের কাজের জন্য, খেলাধুলার মান উন্নয়নের জন্য এবং মাঠের সহ আশপাশে যে সংস্কার কাজ আছে স্টেডিয়ামের তার জন্য 20 লক্ষ টাকা এখানে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু বরাদ্দের পর কিছুদিন পরই কিন্তু এখানকার যে কাজের ঠিকাদার হাফসা এন্টারপ্রাইজ, এখানকার ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান, তারা কিন্তু কাজ করতে করতে আবার বন্ধ রাখে, আবার করে, আবার বন্ধ রাখে। এক কথায় বলা যায় যে দুর্ভোগে পড়েছে এখানকার খেলোয়াড়রা এবং স্থানীয় যারা অভিভাবকরা। তারা কিন্তু আমাদের যে জয়পুরহাটের আশপাশ যে মাঠগুলো আছে যেটা পাড়া মহল্লার মাঠ, সেখানে কিন্তু প্রতিদিনই খেলাধুলা করছেন, কিন্তু নারী খেলোয়াড়রা কিন্তু চরমভাবে বিপাকে পড়েছেন। কারণ পাড়া মহল্লার মাঠগুলোতে তো আপনার ওয়াশরুম নেই, ড্রেসিং রুম নেই, তারা কিন্তু এরকমটি জানিয়েছেন। তো এখানে আমাদের ফুটবল কোচ এবং কারাতে কোচ আছেন, তারা একটু বিষয়টি জানাবেন যে আসলে আমাদের কি অবস্থা, আপনাদের খেলাধুলা এখন কেমন চলছে? আমাদের এখানে নিয়মিত প্রশিক্ষণ চলতো, কিন্তু 2 থেকে 3 মাসের কথা বলা হয় যে তোমরা অন্য কোথাও ট্রেনিং এ চলে যাও, কিন্তু জয়পুরহাটে তেমন কোনো মাঠ নেই। তো বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে আমরা ট্রেনিং করি, কিন্তু ওয়াশরুম এবং বাথরুম না থাকায় কোনো মেয়ের প্রশিক্ষণতে এখানে আসে না। আমরা প্রতি বছর ডিসেম্বরে আন্তঃ জেলা টুর্নামেন্ট, বিভাগীয় টুর্নামেন্ট এবং প্রশিক্ষণ ক্যাম্প চালাই, কিন্তু এবছর সেটা করতে পারিনি। ধন্যবাদ। আর একটু ফুটবল খেলা কেমন চলছে? না, এখানে প্রায় 4-5 বছর ধরে কোনো ফুটবল নেই। তারপরেও
8 মাস ধরে মাঠ প্রচন্ডভাবে খারাপ আছে, বিঘ্ন আছে। মাঠের সংস্কারের জন্য যে টাকা এসছে সেটাও নিম্নমানের কাজ হচ্ছে। আমি চাইবো যে সবার তদারকি করে, জেলা প্রশাসন সাহেবকেও বলবো যে ওনারাও তদারকি করে আমাদের মাঠটা যেন ভালো করে দেয়। একটাই মাঠ। ধন্যবাদ। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে আসলে এখানে যে অবস্থা চলছে, তো এখানে কাজের ধীরগতি, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আমি কথা বলেছি, ঠিকাদারি প্রতিষ্ঠান জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা একটি আলটিমেটাম দিয়েছেন খুব দ্রুত সময়ে এই স্টেডিয়ামটি সংস্কার কাজ শেষ করে এবং এই খেলাধুলার যে পরিবেশ ফিরে আনবে। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ এই জয়পুরহাট স্টেডিয়াম থেকে। ইশিকা। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে।